হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভবই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে নিউ ব্লগে স্বাগতম। তো আপনাদের মাঝে ব্লগ নাম্বার 32 নিয়ে আসলাম। তো দীর্ঘদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটা হচ্ছে 4 নভেম্বর 2024-এর ভিডিও। এই ভিডিওটা হচ্ছে আমার ঢাকা যাওয়ার ব্লগ। ঢাকা যাওয়ার মূল কথা হচ্ছে আমি সার্টিফিকেট এবং কি দরকারি কাগজপত্র লেমিনেটিং খোলার জন্য আমি ঢাকা যাব। তো আমি জানতাম না যে লেমিনেটিং খোলা যায়। যদি জানতাম তাহলে আপনার আমাদের রামগঞ্জ উপজেলায় আমাকে 3,000 টাকা দণ্ড দিতে হতো না। গাইস, 3,000 টাকা দণ্ডি বলতে আমি 27 অক্টোবর 2024-এ আমাদের শাহজালালউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশনা অনুযায়ী আমি আমাদের রামগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে যাই। তো সেইখানে আমি যাওয়ার পরে তারা আমাকে কাগজপত্র ফর্ম টরম এগুলো সব কিছু গুছিয়ে দেওয়ার পরে ফর্ম ফিল আপ করে যখন প্রধান শিক্ষকের সিগনেচার নিয়ে জমা দিই, তখন আমি রামগঞ্জ শিক্ষা উপজেলার স্যারদেরকে বললাম, স্যার আমি তো ফর্ম জমা দিয়ে দিয়েছি, এখন আমি কবে আসবো, কিভাবে আসবো? তখন তারা আমাকে বললো তুমি 1 মাস পরে আসো। তাই আমি বললাম, স্যার 1 মাস পরে আসতে কি কোনো ডকুমেন্ট লাগবে কি না? তখন তারা আমাকে বললো সার্টিফিকেটের মেন কপি নিয়ে আসতে হবে। তো আমি বললাম সার্টিফিকেটের মেন কপি তো আছে, কিন্তু সেটা তো ল্যামিনেটিং করা। তখন তারা আমাকে প্রশ্ন উত্তরের প্রসঙ্গে বললো তুমি ল্যামিনেটিং খুলতে হবে। তো আমি বললাম, স্যার ল্যামিনেটিং তো আমার মনে হয় খোলা যায় না, আমি তো জানি না। তখন তারা আমাকে বলে তুমি ঢাকা যাও, ঢাকা গিয়ে ল্যামিনেটিং খুলতে পারবে। তো আমার চিন্তা ভাবনা ছিল তখন যে আমি যদি ঢাকা যাতায়াত আসা যাওয়া করে ল্যামিনেটিং খুলি তাহলে হয়তো অনেক গ্যাদারিং এবং কি আমার ঢাকা পরিচিত কেউ নাই। তো আমি ভাবলাম তার থেকে ভালো বরং আপনাদেরকে আমি টাকা দিই, আপনারা কুমিল্লা বোর্ড থেকে, ঢাকা বোর্ড থেকে আমার 5-এর সার্টিফিকেটটা নিয়ে আসুন। তো আমি জানতাম না যে আপনার ঢাকা যাতায়াতের এই অল্প সময়ের মধ্যে ঢাকা যাতায়াত করা যাবে এবং কি সার্টিফিকেট ল্যামিনেটিং খুলতে, এ4 সাইজের ল্যামিনেটিং খুলতে 100 টাকা লাগে। যদি জানতাম তাহলে আর আমাকে 2,500 3,000 টাকা দণ্ডি দিতে হতো না। তো যেই জন্য আমি আপনাদেরকে ভিডিও বলতে বললাম যে আমি জানিনি, তো সেই কারণে 3,000 টাকা দণ্ডি দিলাম। এখন চলে আসলাম চাঁদপুর নৌ পুলিশ বাড়ির সামনে। দেখতে পাচ্ছেন সাদা একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, এটা হচ্ছে চাঁদপুর নৌ পুলিশের থানা। তো এখন আমি চাঁদপুর সদর চাঁদপুর লঞ্চ ঘাটের সামনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে আছে যাত্রী নেওয়ার জন্য। তো এই ভিডিওটা শ্যুট নিয়েছিলাম 4 নভেম্বর 2024, আর এখন এডিটিং করতেছি আপনাদের জন্য 6 ফেব্রুয়ারি 2025। এর দীর্ঘদিন আমি বিভিন্ন কারণ থাকার কারণে ভিডিও করতে পারিনি, সেই জন্য দুঃখিত। তো আমরা এখন লঞ্চ ঘাটের ভিতরে প্রবেশ করার জন্য জনপ্রতি 2টা টিকিট কাটবো 10 টাকা করে, 20 টাকা। আর দেখতে পেতেছেন অনেক জনের মানুষের ভিড়াভিড়, কারণ অনেকে ঢাকা থেকে আসছে এবং কি অনেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে আছে। তো আপনারা দেখতে পেতেছেন এখন আমরা 2টা টিকিট কিনে নিলাম, জনপ্রতি টিকিট 10 টাকা করে। তো 2টা টিকিট কেনার পরে আমরা এখন ভিতরে প্রবেশ করবো। তো আমি এদিক দিয়ে আমার স্মৃতিচারণ হইতেছে বলতে আমি সর্বশেষ লঞ্চে যাতায়াত করি 2013 সালে, আর এখন যাইতেছি 2024 সালের 4 নভেম্বর। তো আর এই ভিডিওটা শুট নিয়েছিলাম 4 নভেম্বর, আর এখন এডিটিং করতেছি আপনাদের জন্য 6 ফেব্রুয়ারি 2025। তো দীর্ঘদিন ভিডিও আপলোড দিতে পারিনি বিভিন্ন কারণ থাকার কারণে। তো অবশেষে টিকিট দিয়ে আমরা লঞ্চ ঘাটের ভিতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন মানুষজন লঞ্চ থেকে নামি তারা এখন তাদের গন্তব্য রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর দেখতে পেয়েছেন আমার সামনে একটা লঞ্চ দেখা যাইতেছে, এই লঞ্চটাতে আমরা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। তো আমি এইখান দিয়ে দৃশ্যগুলো দেখতেছি এবং কে উপভোগ করতেছি। আর আমার ছোটোবেলা 2013 সালের কথা মনে পড়তেছে যে 2013 সালে আমি শেষবার লঞ্চে যাতায়াত করছিলাম। তো অবশেষে আমরা লঞ্চে উঠে পড়লাম। দেখতে পাইতেছেন লঞ্চের সামনে চলে আসলাম। এখন আমরা একজন মুরব্বীকে বলবো যে আমাদেরকে 2টা টিকিট নিয়ে দেওয়ার জন্য। তো আমি এদিক দিয়ে দেখতে পাইতেছি যে কেউ মোটরসাইকেল নিয়ে যাতায়াত করে কি না লঞ্চে। তো অবশেষে মুরব্বীকে বললাম যে আমাদেরকে 2টা টিকিট নিয়ে দেন, আমরা ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে যাবো। 150 টাকা করে 300 টাকা নিচে আমাদের থেকে 2টা টিকিট নেওয়ার জন্য। তো আমি লঞ্চের ভিতরে প্রবেশ করলাম। দেখতে পাইছেন এই যে মুরব্বী টেবিলে 2জন বড় ভদ্রলোক বসে থাকা, ওনাদের হাতে 300 টাকা ধরিয়ে দিল এবং কি আমাদের জন্য 2টা টিকিট নিয়ে নিল। তো আমরা লঞ্চের কর্তৃপক্ষদের সাথে কথা বলতেছি যে লঞ্চ কয়টায় ছাড়বে, কখন ছাড়বে, সেই বিষয়ে টাইম টেবিলের বিষয়ে জানলাম। আর দেখতেছি লঞ্চটা একেবারেই ফাঁকা, এখনও লঞ্চে তেমন কোনো যাত্রী আসে নেই। এখন বাজে আপনার রাত সময় 4 নভেম্বর রাত 8টা বাজে। তো এই লঞ্চটা ছাড়ছিল আপনার 4 নভেম্বর রাত 10টায়। তো আমি এখন লঞ্চের ছাদের উপরে আছি, ছাদের উপরে আমার আব্বাকে তলে রেখে ছাদের উপরে এসে ভিউ নিতেছি আর এবং কি দৃশ্যগুলো দেখতেছি এবং কি লঞ্চের যে মনোরম দৃশ্যগুলো উপভোগ করতেছি। তো গাইস, লঞ্চে যাতায়াতের সুবিধা আছে বলতে এখানে প্রস্রাব পায়খানা করা যায়, হাঁটা যায়, কিছু মন চাইলে ক্যান্টিনে খাওয়া যায়, সেই জন্য নামাজ পড়া যায়, বিভিন্ন সুযোগ সুবিধা আছে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এইখানে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড দৃশ্যটা দেখা যাইতেছে, এই দৃশ্যটা দেখে কেউ বলবে না এটাতে একটা লঞ্চ, মনে হচ্ছে যেন আমি কোনো রাজপ্রাসাদে আছি। আর গাইস, আমাদের
ভিডিওতে আজকে বিভিন্ন হুজুরদের দেখা যাইতেছে, কারণ হুজুরদের একটা সম্মেলন হয়তো আছে মনে হয় ঢাকা, সেজন্য বিভিন্ন হুজুর দেখা যাইতেছে। তো আমি ভিডিও ফুটেজ নিতেছি এবং কি লঞ্চে ঘুরে ঘুরে দেখতেছি যে কীরকম সৌন্দর্য, লঞ্চটা কেমন। তো আমার ভিডিওর পিছনে দেখতে পাইতেছেন এখন অনেক হুজুর দেখা যাইতেছে। হুজুর দেখার কারণ হচ্ছে এটা হচ্ছে 5 নভেম্বর 2024 ঢাকা নীলক্ষেতে আপনার হুজুরদের একটা কর্মী সম্মেলন আছে। তো সেই জন্য বাংলাদেশের সকল ইসলামী জামাত ইসলামীর লোক ভক্তরা কর্মীরা ঢাকা নীলক্ষেতের উদ্দেশ্যে রওনা দিতে আছে। তো আমরা অবশেষে সদরঘাট চলে আসলাম। আর হ্যাঁ, এখন হচ্ছে 5 নভেম্বর 2024 রাত ভোর 4টা। তো আমরা এখন লঞ্চ থেকে নেমে পড়লাম। লঞ্চ থেকে নেমে সদরঘাট গিয়ে সকাল ভোর হওয়ার জন্য অপেক্ষা করব, কারণ এখন বাজতেছে রাত 4টা। এই 4টায় তো কোথাও যাওয়া যাবে না। তো দেখতে পাইতেছেন আমরা লঞ্চ থেকে নেমে পড়লাম। তো এই যে এখন সদরঘাটে আসি, দেখতে পাইতেছেন সদরঘাটে বিভিন্ন লঞ্চগুলো এগুলো রাত্রে এসে যাত্রী দর্শক মণ্ডলী, আপনারা এখন যে আমার ভিডিও ক্লিপে দেখলেন যে একটা গান বাজনা বাজতেছে, এটা বাজার কারণটা হচ্ছে এটা হচ্ছে আপনার 5 নভেম্বর 2024 ভোর রাত 4টার সময় আর কি। তো এটা কারণ হচ্ছে এটা হচ্ছে সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের কালী পূজা ছিল সেই দিন। তো সেজন্য তারা তাদের দুর্গাকে আপনার এই নদীতে ফেলবে, সেজন্য তারা আনন্দ বিলাস করতেছে আর কি। গাইস, হিন্দুরা যে তাদের কালী পূজার উৎসব পালন করতেছে, সেখানে শুধু ছেলে না, এমনকি শুধু মেয়ে না, ছেলে মেয়ে যুবক প্রাপ্তবয়স্ক বৃদ্ধ উভয়ে আনন্দ উল্লাস করতেছে এবং কি বিভিন্ন গান বাজনা বাজিয়ে তারা আনন্দ উল্লাস করে তাদের পূজাটা উপভোগ করতেছে আর কি। তো আমার কাছে খুবই ভালোই লাগলো যে তাদের উৎসবটা তারা পালন করতেছে, এই আর কি। গাইস, আমার কাছে খুবই সুন্দর লাগছিল তারা যখন বিভিন্ন ডাকডোল বাজিয়ে এবং কি বড় বড় পিকআপ ট্রাক রিজার্ভ নিয়ে তাতে আপনার সাউন্ড বক্সগুলো উঠিয়ে তাদের মূর্তি নিয়ে হইচই উল্লাস পালন করছিল। তো তাদের উল্লাস দেখে অনেকে হাসাহাসি করছে যে ওরা এসব কিসের মূর্তি টুর্তি পূজা করে। তো আমার কথা হচ্ছে যে যার ধর্ম পালন করো তার ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করা ভালো না, কিন্তু আমাদের ইসলামের ধর্ম প্রতি তাদেরকে দাওয়াত দিব আমরা, এটাই আমাদের কর্তব্য। অবশেষে সকাল প্রায় 9:30 বেজে গেল, আমরা চলে আসলাম এখন ঢাকার রমনা পার্ক। আর হ্যাঁ, এইখানে দেখেও হুজুরদের চলাফেরা দেখতে পেলাম অনেক হুজুর। তো আমরা এখন রমনা পার্কে আছি প্রায় সকাল 9:30। যদি সকাল 8টার আগে আসতাম তাহলে এখানে অনেক মানুষজনের ভিড় থাকতো। মানুষজনের ভিড় থাকার কারণ হচ্ছে এখানে সকালে 8টার আগে মানুষজন জিম করে, জগিং করে, ব্যায়াম করে। 8টার পরে আর তেমন মানুষ থাকে না। তো আমরা যেরকম আমাদের গ্রামে আপনার সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই, কিন্তু ঢাকা শহরে তো সেরকম নাই। ঢাকা শহরে শুধু এই রমনা পার্ক এমনকি বোটানিক্যাল গার্ডেন আছে। তো আমি আমার লাইফে এই রমনা পার্কে প্রথম আসছি। আমি এতদিন নাম শুনছি যে ঢাকার রমনা পার্ক, কিন্তু এই প্রথমবার সশরীরে আসলাম 5 নভেম্বর 2024। তো দেখতে পাইতেছেন আমি রমনা পার্কে সিনেমেটিক একটা ভিউ শট নিতেছি, তো একটা ভিডিও ফুটেজ নিতেছি এবং কি পার্কের মনোরম দৃশ্য উপভোগ করতেছি। তো পার্কে ঘুরতে ঘুরতে একটা কাঠবিড়ালি দেখা পেয়ে গেলাম, আপনাদেরকে মার্ক করে দেখাইতেছি। দেখতে পেয়েছেন একটা কাঠবিড়ালি। তো এতদিন আমি কাঠবিড়ালি বইতে দেখছি এবং কি টিভিতে দেখছি, কিন্তু আজকে সরাসরি আমার লাইফে কাঠবিড়ালি প্রথমবার দেখলাম। তো কাঠবিড়ালিটা দেখে তার সাথে দুষ্টামি করছিলাম, ভিডিও ফুটেজ নিয়েছিলাম। তো আমার কাছে খুবই ভালো লাগলো, একটা সুন্দর একটা কাঠবিড়ালি, আল্লাহ তাআলার সৃষ্টি কত না সুন্দর দেখতে। তো আমরা এখন দর্শক মণ্ডলী এখন চলে আসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে। আর এখানে আসার কারণ হচ্ছে আমার আব্বু একটা অফিসিয়াল কাজ ছিল, তিনি চাকরির ব্যাপারে একটা দরখাস্ত জমা দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কাছে। তো সেই বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য আসছে যে কতটুকু কাজ হয়েছে সেটা দেখতে পেয়েছেন আমার আব্বু রাস্তায় ওপার থেকে ওভারটেক করে এখন এপারে চলে আসছে। আপনাদেরকে আমি এখন জুম করে দেখাইতেছি, দেখতে পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স। তো হেডকোয়ার্টার্স ভবনটা অনেক বড় সুন্দর। তো এখানে কাজ সম্পূর্ণ করে আমরা এখন এখান থেকে বিদায় নিয়ে নিলাম। দর্শক মণ্ডলী, আমি যখন 5 নভেম্বর 2024 ভোর 5টা ঢাকা সদরঘাট গিয়ে লঞ্চ থেকে নামি, তো তখন আমি ইউটিউবে গুগলে একটা সার্চ করি যে ঢাকা কোথায় ল্যামিনেটিক খোলা যায়। তখন আমার সামনে একটা ভিডিও আসে,
তো আমি ভিডিওটা সম্পূর্ণ দেখি। ভিডিওটা দেখার পরে একজন ওনার নাম ছিল আবদুল্লাহ বাইজিদ। তো উনি তার ইউটিউব চ্যানেলের ভিডিওতে বলতেছে যে ঢাকা মোহাম্মদপুর নাকি আপনার টাউন হল মসজিদের পাশে ওনাদের দোকান আছে, সেখানে নাকি তারা লাইভ রেটিং খুলতে পারে। তো তিনি তার ভিডিওতে তার নাম্বারটা উল্লেখ করে দিয়েছিল। আমি নাম্বারটা সেখান থেকে সংগ্রহ করে পরবর্তীতে তাকে কল দিই, সে তার লোকেশন জানি, তার সাথে আলাপ আলোচনা করে আমরা তার কাছে গিয়ে লাইভ রেটিং খুলি। আমি স্ক্রিনে তার ছবি দেখাই দিতেছি। এই ভদ্রলোক, ওনার নাম হচ্ছে আবদুল্লাহ বাইজিদ। উনির সাথে আমি যোগাযোগ করে লাইভ রেটিংগুলো খোলার জন্য ঢাকা মোহাম্মদপুর যাই। এখন প্রায় 11টা থেকে 11:30 বেজে গেল। এখন চলে আসলাম আমরা ঢাকা মোহাম্মদপুর টাউন হল কেন্দ্রীয় জামা মসজিদের সামনে। এখানে এসে আবদুল্লাহ বাইজিদ ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি, উনি এসে আমাদের সাথে দেখা করবে। দেখতে পাইতেছেন শহীদ পার্ক কেন্দ্রীয় জামা মসজিদ কমপ্লেক্স, টাউন হল মোহাম্মদপুর, ঢাকা 1207। এটা হচ্ছে টাউন হল মোহাম্মদপুর কেন্দ্রীয় জামা মসজিদ আর কি। তো এই মসজিদের নিচতলা, মার্কেটের নিচতলায় আমরা আপনাদের লাইভ রেটিংগুলো খোলার জন্য আসছিলাম এবং কি এখানে খুলবো। অবশেষে আবদুল্লাহ বাইজিদ উনি আসার পর ওনার সাথে দেখা করলাম। তো দেখতে পাইতেছেন আমি মসজিদের ভিউটা নিতে এসেছি বারবার। মসজিদটা খুবই বড় এবং কি বিশাল সুন্দর কারুকার্য করে সাজানো হয়েছে। তো অবশেষে দেখতে পাইতেছেন মোহাম্মদপুরের মসজিদের সামনে টাউন হলের যে বাজারটা আর কি, বাজারে এখন কিছুক্ষণ আগে এখানে প্রচণ্ড ভিড় ছিল, এখন তো ভিড়টা কমছে। তো এখানে দেখতে পাইতেছেন অনেক জনমহল একটা এলাকা, জনমহল একটা এলাকা। তো এই মসজিদের নিচে একটা মার্কেট আছে, যে মার্কেটে কিনা আমি আমার লাইভ রেটিংগুলো খুলবো। তো অবশ্যই দেখতে পাইতেছেন এখন বাইরের হাতে আমি লাইভ রেটিং দিয়ে দিলাম। তো সেই লাইভ রেটিং খুলতে আছে। তো সেই লাইভ রেটিং খুলতে গিয়ে প্রথমে ভয় পাইতেছে, নার্ভাস ফিল করতে আছে। সেই লাইভ রেটিং খোলার সময় একটু ভয় পেয়ে কাগজটা ছিঁড়ে ফেলে অল্প একটু, তখন আমি তাকে ভরসা দিই যে তুমি ভয় পেও না। আর দোকানটার নাম ছিল ভাই আদিব এন্টারপ্রাইজ। দেখতে পাইতেছেন আপনারা আদিব এন্টারপ্রাইজ। এই দোকানে আমি আমার লাইভ রেটিং খুলি আর কি। তো আমি ছেলেটাকে বললাম যে তুমি 10 মিনিটের কাজ 30 মিনিটে করো, তুমি ভয় পাইও না, ঠান্ডা মাথায় কাজ করো, তোমাকে আমি বকশিস দেবো আর কি। তো আপনারা দোকানের ব্যানারটা দেখতে পাইতেছেন, আপনারা এখানে আসলে লাইভ রেটিং খুলতে পারবেন আর কি। তো ছেলেটা দেখতে পাইতেছেন লাইভ রেটিং খুলতে এসে, আর আমি তাকে উৎসাহিত দিলাম যে তুমি ভয় পেও না, তুমি ঠান্ডা মাথায় কাজ করো, 10 মিনিটের কাজ তুমি 30 মিনিটে করো, তোমাকে আমি কাজ শেষ হলে একটা বকশিস দেবো। তো ছেলেটা লাইভ রেটিংগুলো খুলতেছে ঠান্ডা মাথায়, আর আমি ভিডিও ফুটেজ নিতে আসি। তো আমি জানতাম না যে লাইভ রেটিং খোলা যায়। যদি জানতাম তাহলে আর আমাকে রামগঞ্জ উপজেলা 2,500-3,000 টাকা দণ্ড দিতে হতো না, কারণ ঢাকা যাতায়াতে 1,000 টাকার মধ্যে লাইভ রেটিং খোলা যায় সম্ভব, কিন্তু আমি সেখানে 2,500 থেকে 3,000 টাকার দণ্ড দিয়েছিলাম। তো অবশেষে দেখতে দেখতে ছেলে আমার ভাইটি খুব সুন্দর করে লাইভ রেটিংগুলো খুলে ফেলছিল। আমার নিজেরই বলছিল যে আমি লাইভ রেটিং স্যাররা, রামগঞ্জ উপজেলার স্যাররা আমাকে বলছে তুমি ঢাকা নীলক্ষেত যাই লাইভ রেটিং খোলো। আমি ভাবছি হয়তো যাতায়াত খরচ হবে, হতাশা হব, টাকাগুলো খরচ হবে, আমার ঢাকা পরিচিত কেউ নাই, তার থেকে ভালো আমি তাদেরকে দিয়ে বোর্ড থেকে নিয়ে আসি। কিন্তু আমার ঢাকা যাওয়া উচিত ছিল লাইভ রেটিং খোলার জন্য, তাহলে আর 3,000 2,500 টাকা দণ্ডি হতো না। তো দেখতে পাচ্ছেন ভাইটি খুব সুন্দরভাবে ঠান্ডা মাথা আস্তে আস্তে লাইভ রেটিংগুলো খুলতে এসে। তো আমি লাইভ রেটিং খোলার আগে তাকে একটা ফটোকপি লাইভ রেটিং দিয়ে ট্রাই করছিলাম যে সে লাইভ রেটিং খুলতে পারে কিনা। অবশ্যই লাইভ রেটিং খোলা হয়ে গেল। এখন আমরা সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন আমি একটা লোকাল বাসে আছি। তো এই বাসের মধ্যে দেখতে পেয়েছেন আমার পাশে একটা বোরকা পরা একটা মেয়ে আছে। আপনারা কিছুক্ষণ পরে একটু পরে দেখবেন, দেখতে পাইতেছেন এই যে আমার পাশে একটা বোরকা পরা একটা মেয়ে দেখা যাইতেছে। এই মেয়েটাও নাকি বরিশাল যাবে। তো সে আমাকে বাসে বারবার বিরক্ত করে যে এখন কোথায় আসছি, এখান থেকে কোথায় যাওয়া যায়, হুজুর দিয়ে দেখা যাওয়া কেন, মানে অবান্তরিক বিভিন্ন প্রশ্ন করে আমাকে বিরক্ত করছিল আর কি। তো তার সাথে আমি কথা বলে যে এখান থেকে চলে আসলাম। তো এখন আমি সদরঘাটে লঞ্চ ঘাটে চলে আসলাম। এখানে এসে চাঁদপুরের লঞ্চ খুঁজতে হবে। তো সদরঘাট তো বিশাল বড় লঞ্চ ঘাট, তো দেখতে পাইতেছেন অনেক লঞ্চ। তো আমরা চাঁদপুরের লঞ্চটা খুঁজতেছি, অবশেষে আমরা চাঁদপুরের লঞ্চ পেয়ে গেলাম। তো এখন আমরা যে লঞ্চে উঠবো সেটা চাঁদপুরের লঞ্চ। এই লঞ্চটা আপনার 5:30 লঞ্চটা ছাড়বে। তো আমরা এখন লঞ্চ ঘাটে আসি। লঞ্চ ঘাটে দেখতে পাইতেছেন অবশেষে আমরা এখন আমাদের লঞ্চে উঠে পড়বো। উঠে পড়ে আমাদের চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবো আর কি। তো এখন আমি ভিডিও নিতেছি। লঞ্চের ঘাটের ভিউটা কিন্তু খুবই সুন্দর। এখানে আমি আবার আগামী জানি না কবে যাই। তো দেখতে পাইতেছেন লঞ্চ ঘাটের ভিউতে বিভিন্ন হকার ফেরিওয়ালা আছে অনেক, যে তারা তাদের জীবিকার তাগিদে এখানে অনেকে থাকে আর কি। তো আমরা অবশেষে বুড়িগঙ্গা নদী দেখতে পাইতেছেন আমার পিছনে। নদীর ওই পারে হচ্ছে কেরানীগঞ্জ, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সদরঘাট আর কি। তো দেখতে পাইতেছেন লঞ্চে অনেক বিশাল বিশাল বড় বড় লঞ্চ। তো অবশেষে লঞ্চে উঠে পড়লাম। তো লঞ্চটা ছাড়িয়ে দিল আপনার 5:30 এবং কি লঞ্চ থেকে আমরা নামছিলাম চাঁদপুর এসে প্রায় 9:30। তো লঞ্চের ভিতরে অনেক মানুষ এবং কি লঞ্চের ভিতরে নদীতে ঠান্ডা বাতাস মারতেছে, অনেক ঠান্ডা লাগতেছে। তো শীত তখনও পড়ছিল না, এখন হয়তো শীত পড়ে আর কি। তো দেখতে পেয়েছেন আমরা লঞ্চ ঘাট থেকে
সাতপুর ঘাটে চলে আসলাম। এখান থেকে নেমে যাব। তো লঞ্চের যাত্রাটা আমার কাছে খুবই ভালো লাগছিল, জানি না আবার কবে যাতায়াত করি। এখানেও এসে হুজুরদের ব্যান্ড দেখতে পেলাম। সারা বাংলাদেশের হুজুররা ঢাকায় এসেছিল 5ই নভেম্বর তাদের কেন্দ্রীয় সম্মেলনের জন্য। তো আমরা আমাদের ঢাকার গন্তব্য এখানে সমাপ্ত হলো। আমরা এখন আমাদের লঞ্চ ঘাট থেকে চাঁদপুর নেমে গেলাম। চাঁদপুর থেকে আমাদের বাসায় চলে আসবো আর কি। দেখতে পাইতেছেন হুজুররা বেশি মানুষ এখানে আছে। তো আমরা এখন আমাদের কাজ সম্পূর্ণ করে আমরা অবশেষে আমাদের চাঁদপুর লঞ্চ ঘাটে চলে আসলাম। তো এখন এখান থেকে নেমে যাব। তো নেমে যেয়ে তারপরে আপনার আমাদের নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে আমরা এখন এখান থেকে রওনা দেব। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করে ফেলছি, তার জন্য দুঃখিত। দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা জানি আপনাদের কাছে অনেক বোরিং ফিল হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভালো ব্লগে। আজকের মতো আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।